উত্তরপ্রদেশের রবার্টগঞ্জ থেকে একটি মেয়ে নিখোঁজ হয়ে যায়। সবেমাত্র পানিশমেন্টে ট্রান্সফার হওয়া পুলিশের রকচটা এবং জেদি এসিপি এই নিখোঁজ মেয়ের তদন্তে নামে। এরপরই ধীরে ধীরে বেরিয়ে আসে শুধু একটি মেয়েই নয়, 2005 থেকে 2009 সাল পর্যন্ত 4 বছরে পুরো রাজ্যে এমন 19টি মেয়ে নিখোঁজ হয়েছে। তারা কোথায় আছে, কার সাথে গেছে, আদৌ বেঁচে আছে না মারা গেছে তা কেউ জানে না। এসিপি ভগবত বিশ্বাস রাত দিন এক করে তার তদন্ত চালিয়ে এমন এক রহস্য উন্মোচন করে যা দেখলে আপনার কলিজা পর্যন্ত কেঁপে উঠবে। তো চলুন শুরু করা যাক। বলছি উত্তরপ্রদেশের সত্য ঘটনার উপর নির্মিত সাসপেন্স থ্রিলার মুভি ভগবত চ্যাপ্টার 1 রাগ শ্বাসের কথা। অক্টোবর 2009। রবার্টগঞ্জে অনেক রাত হয়ে গেছে, মেয়ে এখনো ঘরে ফিরেনি। তাই পুনমের মা খুবই চিন্তিত, এমনকি পুনমের ফোনটাও বন্ধ। পুনমের মা পুনমের বাবাকেও জানায় পুনম ডেন্টিস্টের কাছে গিয়েছিল, এতক্ষণে ফিরে আসার কথা, কিন্তু ফিরছে না। আবার পুনমের ভাই জীবন এসে জানায় পুনম ডক্টরের কাছে যায়নি, এমনকি পুনমকে সে কোথাও খুঁজে পাচ্ছে না। এতে করে পুনমের পরিবার ধারণা করে পুনম আব্দুল নামে এক মুসলিম ছেলের সাথে পালিয়েছে। তাই স্থানীয় নেতাকে জানালে সে আব্দুলের বন্ধুকে তুলে এনে ইচ্ছামতো মারধর করে। তবে সে জানায় আব্দুল তো মুম্বাই চলে গেছে, পুনমের বিষয়ে সে কিছুই জানে না। এই বিষয়কে কেন্দ্র করে রবার্টগঞ্জে দাঙ্গার সৃষ্টি হয়। পুলিশ আর স্থানীয় নেতার লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটে। সিন চলে যায় লখনৌতে। আমাদের এসিপি ভগবত বিশ্বাসকে দেখানো হয়। বিশ্বাস খুবই রাগী এবং জেদি এক অফিসার। তার কাস্টডিতে থাকা এক ক্রিমিনালকে এমনভাবে মেরেছে তার কয়েকটি হাড় পর্যন্ত ভেঙে গিয়েছে। আর এমন ঘটনা নতুন নয়, এর আগেও সে এমন করেছে। তবে ডিসিপির অনুরোধে বিশ্বাসে সাসপেন্ড না করে পানিশমেন্ট হিসেবে রবার্টগঞ্জে ট্রান্সফার করা হয়। এমনকি শর্তও দেওয়া হয় তাকে সাইকিয়াট্রিকের কাছে 10টি সেশন নিতে হবে, যাতে তার রাগের উপর নিয়ন্ত্রণ আসে। মূলত বিশ্বাসের পাস্টে একটি ঘটনা ঘটেছিল, আর তখন থেকেই সে এমন উগ্র মেজাজি হয়ে গেছে। তবে কি ছিল আমরা আস্তে আস্তে জানতে পারবো। তো কি আর করার, বিশ্বাস তার স্ত্রী জাহ্নবী আর একমাত্র মেয়েকে নিয়ে রবার্টগঞ্জ চলে আসে। তবে গিয়েই জানতে পারে পুনমের নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দাঙ্গার জন্য পুরো শহরেই কারফিউ জারি করা হয়েছে। একটি মেয়ের নিখোঁজের জন্য এত কিছু। তাই রবার্টগঞ্জ পৌঁছা মাত্রই বিশ্বাস এসআই মাহাতুর কাছে পুনমের কেসের বিষয় জানতে চায়। মাহাতো জানায় পুনমের বয়স 28 বছর, জমুনগড়ে থাকে। ওর বড় বোনের এখনো বিয়ে হয়নি, তাই হয়তো কোনো ছেলের সাথে পালিয়েছে। অন্যরা বলছিল ওর স্বভাবও খুব একটা ভালো ছিল না, এখানে ওখানে ঘুরে বেড়াতো, রাত বেরাতে ছাদে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতো। বিশ্বাস জানতে চায় কার সাথে কথা বলতো, কল রেকর্ড বের করেছ? মা তো বলে স্যার মাত্রই পেয়েছি, এখনো চেক করে দেখতে পারিনি। তবে সবকিছু শোনার পর বিশ্বাস আগামীকাল সকালেই পুনমের পরিবারের লোককে এবং স্থানীয় নেতাকে থানায় ডাকতে বলে। আর সবাই চলে যাওয়ার পর বিশ্বাস পুনমের কল রেকর্ড চেক করে দেখতে পায় পুনম একটি নম্বরে ঘণ্টাব্যাপী কথা বলতো। তাই মহাত্মাককে ওই নাম্বারটি দিয়ে এই নম্বরের ডিটেলস বের করতে বলে। সিন চলে যায় পরদিন সকালে। নেতাকে থানায় ডাকায় নেতার সমর্থকরা থানার সামনে এসে বিক্ষোভ করছে। বিশ্বাস থানায় এসে প্রথমে তাদেরকে সরাতে বলে। এরপর ওই নেতাকে আর পুনমের পরিবারকে ডাকে। নেতা তো এসেই পুরো গরম। সে বিশ্বাসকে বলছিল, আমাদের মেয়েকে ব্রেন ওয়াশ করে কেউ নিয়ে গেছে, আর আপনারা এখনো বের করতে পারছেন না। বিশ্বাস তাকে এক ধমক দিয়ে দাঁড় করিয়ে রাখে এবং বলে, ও তো ভালোবেসে কারো সাথে পালাতে পারে, তবে পুনমের বাবার কথা আমার মেয়ে এমন না। বিশ্বাস পুনমের বাবাকে বোঝায়, দেখুন আমার নিজের একটি মেয়ে আছে, আপনার পরিস্থিতি আমি বুঝতে পারছি। পুনমের বাবা মিশ্রা বলে, স্যার 10 দিন যাবৎ আমার মেয়ের কোনো খোঁজ নেই, আপনি আমাকে একটি তারিখ বলে দিন যাতে আমি বাড়ি ফিরে ওর মাকে বলতে পারি। বিশ্বাস তখন মিশ্রাকে 15 দিনের সময় দেয় যে আমি 15 দিনের মধ্যে আপনার মেয়েকে খুঁজে বের করব। একই সময় বানারসে আমাদের মীরা নামের একটি মেয়েকে দেখানো হয়। মীরা সাইকেল চালিয়ে কোথাও যাচ্ছিল, তখনই একটি বল এসে লাগায়, মীরা সাইকেল থেকে পড়ে যায়। এই বাহানায় সমীর নামের একটি ছেলে এসে মীরার সাথে কথা বলার চেষ্টা করে। কথায় কথায় সমীর জানায় সে কেমিস্ট্রি প্রফেসর, আর একসময় মীরাকে সে এটাও বোঝানোর চেষ্টা করে সে মীরাকে পছন্দ করে। তবে মীরা পাত্তা না দিয়ে চলে যায়। এরপর মাঝে মধ্যে দুজনের দেখা হতে থাকে। মীরাও সমীরের কাছে ধরা দিচ্ছে না, তবে সমীরও বুঝতে পারছে
মীরাও ধীরে ধীরে তাকে পছন্দ করতে শুরু করেছে। এদিকে পুনমের কল রেকর্ডে পাওয়া ওই নম্বরটির ডিটেলস বের করে দেখা যায় পুনম প্রবীণ সাহু নামে কারো সাথে কথা বলতো। তাই বিশ্বাস পুনমের বাবা মিশ্রাকে ডাকে এবং তাকে বলে, আপনার মেয়ে কোনো আব্দুলের সাথে পালায়নি, প্রবীণের সাথে পালিয়েছে। কিন্তু মিশ্রা প্রবীণ নামে কাউকে চেনে না। এরপর বিশ্বাস ওই প্রবীণের খোঁজ করতে গিয়ে দেখে এই প্রবীণ ইটের ভাটায় কাজ করে। পুনমের ফটো দেখালে প্রবীণ উল্টো জানতে চায় এ আবার কে। তবে প্রবীণের নাম্বারের কথা বললে প্রবীণ জানায় ওই সিম তার নামে রেজিস্টার করা ঠিকই, কিন্তু সিমটি তার বোন কৌশলিয়া ব্যবহার করত। এমনকি কৌশলিয়া গত 7 মাস যাবৎ নিখোঁজ। প্রবীণ তার এফআইআর কপিটিও দেখায়। এতদিন তো ছিল একজনের মিসিং কেস, এখন সামনে এলো 2 জনের মিসিং কেস। সিন আবার বানারসে। সমীর আর মীরা আজ প্রথমবারের মতো গঙ্গার ঘাটে দেখা করতে এসেছে। তারা দুজন বসে বসে কথা বলছিল। তবে তখনই কিছু লোক এসে পড়ে। কয়েকজন মহিলা এসে মীরাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। এই ঘটনার পর রাতের বেলা মীরা সমীরকে কল করে অনেক কান্নাকাটি করে, কারণ তার জন্য হয়তো এমনটা হয়েছে। এদিকে মার খেয়ে ব্যথা পেলেও মীরার ভালোবাসায় সমীর কোনো ব্যথা অনুভব করছে না। ভালোবাসা বলে কথা। অন্যদিকে কৌশলিয়ার কল রেকর্ড চেক করে দেখা যায় কৌশলিয়া 2টি নম্বরে রেগুলার কথা বলতো। তাই ওই নম্বর দুটোর ডিটেলস বের করা হয়। একজনের নাম সন্ধ্যা, আরেকজনের নাম সন্তোষ। সন্ধ্যা যেহেতু মেয়ে, তাই বিশ্বাস ধারণা করে সন্তোষ হয়তোবা এর পিছে রয়েছে। তাই তারা সন্তোষের খোঁজ করতে সন্তোষের বাড়িতে চলে যায়। কিন্তু এখানে এসে যা জানতে পারে তা তারা কল্পনাও করেনি। কারণ যে সন্তোষের খোঁজে তারা এসেছে সে কোনো ছেলে নয়, মেয়ে। সন্তোষের বাবাও বলে, আমার মেয়ে প্রাথমিকের বাচ্চাদের পড়াতো, 1 বছর যাবৎ নিখোঁজ। আপনারা ওকে না খুঁজে উল্টো ওকেই ধরতে এসেছেন, আর খুঁজবেনই বা কি করে? আপনারা তো এটাই জানেন না সন্তোষ ছেলে না মেয়ে। এরপর বিশ্বাসরা সন্ধ্যার খোঁজ করতে গিয়ে সেখানেও জানতে পারে সন্ধ্যাও নিখোঁজ। এমনকি সন্ধ্যার কৌশলিয়ার কল রেকর্ড চেক করে আরও কিছু মেয়ের নম্বর পাওয়া যায়। তাদের খোঁজ করতে গেলেও দেখা যায় প্রত্যেকটি মেয়েই নিখোঁজ। সবারই একই কাহিনী, প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। বিশ্বাস তখন মাহাতকে নিয়ে একটি প্ল্যান করে যে এই মেয়েদের খুঁজে বের করতে হলে আগে ওদের ভিতরের কানেকশন খুঁজতে হবে, কারণ ওদের মধ্যে কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই রয়েছে, না হলে ওরা ফোনে কেন কথা বলবে? মাহাতোর কথা, স্যার ওদের মধ্যে কানেকশন থাকতেই হবে, এটা জরুরি না, কারণ কয়েক বছর আগে সিটি নামে এক গ্রামে 12 থেকে 14 বছরের 7 থেকে 8টি মেয়ে নিখোঁজ হয়েছিল। গ্রামের কোনায় কোনায় খুঁজেও ওই মেয়েদের খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে দশরার রাতে গ্রামের মন্দিরের পাশে লাকড়ির টিভিতে আগুন লেগে যায়, আর সেখান থেকে 3টি মেয়ের পোশাক পাওয়া গিয়েছিল। পরে স্থানীয় লোকজন ধারণা করেছিল এক লোক ওই মেয়েদেরকে বলি দিয়ে কালো জাদু করত। আবার কেউ তো বলে সে মেয়েদেরকে বিক্রি করে দিত। তবে বিশ্বাস জানায় 1994 সালের ঘটনা এটা। ওই ব্যক্তির নাম ছিল পণ্ডিত দীক্ষিত। তবে কালো জাদুটা তো সব মিথ্যা কথা। ওই মেয়েদের মধ্যে একজনকেও আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এমনকি ওই 8 জন মেয়ের মধ্যে মোনা নামের 13 বছরের মেয়েটি ছিল বিশ্বাসেরই ছোট বোন। সিন চলে যায় পরবর্তী দিন। সন্ধ্যার বাড়িতে তল্লাশি করে ক্যালেন্ডারের মধ্যে কবিতা শাস্ত্রী নামে এক ফটোগ্রাফারের নম্বর পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা যায় কবিতার মানাউদিতে একটি স্টুডিও আছে। এই মানাউরি হচ্ছে উত্তরপ্রদেশের সবথেকে বড় রেড লাইট এরিয়া। আবার এই সকল মেয়েদের মধ্যে একটি কমন কানেকশনও আছে। ওদের ম্যাক্সিমাম কল এক্সচেঞ্জ এই এরিয়ার আশেপাশে হয়েছে। এজন্য বিশ্বাসের নির্দেশে মানা রেড লাইট এরিয়ার প্রতিটি কোনায় কোনায় তল্লাশি চালানো হয়। কিন্তু ওই মেয়েদের কোনো চিহ্নই খুঁজে পাওয়া যাচ্ছিল না। কবিতার স্টুডিও বন্ধ, কারণ কবিতা একটি শ্যুটের কাজে নেপাল গিয়েছে। বিশ্বাস এসিপির সাথেও দেখা করে এবং তাকেও বলে যে এই মেয়েদের সাথে মানাউরির কোনো না কোনো কানেকশন আছে। আমার ধারণা এসব প্রস্টিটিউশন মার্কেটের কাজ। তাই বিশ্বাস ওই এরিয়াতে রেড দিয়ে সন্দেহভাজন কয়েকজনকে অ্যারেস্টও করে। এদের মধ্যে শম্ভু সবথেকে বড় দালাল। শম্ভুকে ওই মেয়েদের ফটো দেখালে শম্ভু জানায় তারা এই মেয়েদেরকে কখনোই দেখেনি। শম্ভু বিশ্বাসকে এটাও বলে তারা এই এলাকার কোনো মেয়েকেই নেয়নি। তাদের এখানে যে মেয়েগুলো আছে সব মেয়েকে তারা ভিন্ন রাজ্য থেকে এনেছে, আর এই রাজ্যের মেয়েদেরকে দেশের বাইরে পাচার করে দেওয়া হয়। কারণ এখানে যদি তারা থাকে আজ অথবা কাল হয়তোবা তাদের বাবা বা ভাইয়ের সাথে দেখা হয়ে যেতে পারে। আর এটা শোনার পরেই বিশ্বাসের ছোট বোনের কথা মনে পড়ে যায়। তাই শম্ভুকে সে ইচ্ছামতো পিটিয়ে বাড়িতে চলে আসে। মূলত বিশ্বাসের যখন 17 বছর বয়স, মোনার তখন 13 বছর।
দুই ভাই বোন একদিন ব্যাডমিন্টন খেলছিল। হঠাৎ ককটি বাইরে গিয়ে পড়ায় বিশ্বাস মোনাকে সেটি আনতে বললে মোনা কক আনতে গিয়েছিল, কিন্তু মোনা আর ফিরে আসেনি। ওই দিনের ঘটনায় মোনা নিখোঁজ হয়। বিশ্বাস নিজেকে এখন পর্যন্ত ক্ষমা করতে পারছে না। এই জন্যই প্রস্টিটিউশন বা কিডন্যাপিং রেকর্ডের কাউকে পেলেই তার মাথায় রক্ত উঠে যায়। সিন চলে যায় বানারসে। সমীর আর মীরা দেখা করতে এসেছে। প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। সমীর মীরাকে বলছিল, চলো না বৃষ্টিতে ভিজি, কিন্তু মীরা রাজি হচ্ছিল না। এজন্য সমীর একটু চালাকি করে অভিমান করা নাটক করে মীরাকে বাইরে নিয়ে বৃষ্টিতে ভেজায়। এরপর কথায় কথায় সমীর জানায়, এলাহাবাদে আমার নতুন একটি চাকরির কথা চলছে। তারা আমাকে থাকার জন্য বাংলো দিবে, কিন্তু ওই বাংলো তুমি ছাড়া একদমই শূন্য। তাই আমি তোমাকে বিয়ে করে সেখানে সেটেল হতে চাই। সমীরের মুখে বিয়ের কথা শুনে মীরা খুব ইমোশনাল হয়ে পড়ে, কারণ মীরা ভাবেইনি সমীর তাকে বিয়ে করতে চাইবে। অন্যদিকে রবার্টগঞ্জে কবিতা ফিরে এসেছে। তাই বিশ্বাস জানা মাত্রই ফোর্স নিয়ে কবিতার বাড়ি তল্লাশি করে, কিন্তু কবিতার ঘরে তার ছোট্ট ছেলেটি ছাড়া কেউই নেই। কবিতার কল রেকর্ড বলছে, কবিতার নম্বর থেকে চণ্ডা নামের একটি মেয়ের নম্বরে কল করা হয়। তবে কবিতার নম্বর থেকে চন্দন নম্বরে কল করে দেখা যায় কবিতা এই নম্বরটি সুরাজ নামে সেভ করে রেখেছে। কবিতা জানায়, ওর নাম তো সুরাজ জয়সাল। কয়েক বছর আগে আমাদের বন্ধুত্ব হয়েছিল। যতদূর আমি জানি ও কোথাও টিচারের জব করে। কয়েক বছর আগে আমার স্টুডিওতে কয়েকটি ফটো ডেভেলপ করতে আসে। তখন একটি বন্ধুসুলভ আচরণ করায় ও আমার পিছে পড়ে গিয়েছিল। একসময় তো আমার ছেলের স্কুলে আর আমার বাড়ি পর্যন্ত এসে পড়েছিল। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, আমার স্টুডিওর স্টাফদের জিজ্ঞাসা করতে পারেন। বিশ্বাস তাই করে এবং জানতে পারে কবিতা সত্যি বলছে। সুরাজ তখন যে ফটোগুলো ডেভেলপ করতে এসেছিল সেগুলো সে নেয়নি। কবিতা ওই ফটোগুলো দেখালে বিশ্বাস লক্ষ্য করে এখানে কোনো ব্যক্তির ফটো নেই, সব র্যান্ডম ফটো। তার মানে কবিতাকে টার্গেট করতেই এই ফটোগুলো নিয়ে ও এসেছিল। আবার সুরাজ যে ফোনটি ব্যবহার করত, ওই ফোনের IMEI নাম্বার ট্র্যাক করে দেখা যায় ফোনটি বন্ধ। তাই বিশ্বাস সাইবার সেলকে নজরদারিতে রাখতে বলে, যাতে কোনো সিম অ্যাক্টিভ করা মাত্রই তারা জানতে পারে। এখান থেকে সিন আবার বানারসে। সমীর মীরাকে একটি জিন্স আর একটি টি-শার্ট গিফট করেছিল। মীরা সেগুলো পরেই গোপনে সমীরের সাথে দেখা করতে এসেছে, কিন্তু মীরাকে দেখে ওয়েটার বারবার মীরার দিকেই তাকাচ্ছিল। এতে সমীর একটু বিব্রত হয়ে যায়। তবে মীরা সমীরকে বলে, আমার ছোট থেকেই জিন্স পরার অনেক ইচ্ছা ছিল। বাবা মা কখনো পরতে দিত না, আজ আমার ইচ্ছা পূরণ হলো। সমীর তখন মীরাকে বলে, দেখো মীরা, আমরা তো কোনো অপরাধী না, আমরা একে অন্যকে ভালোবাসি। তাহলে কেন এত লুকোচুরি? এই সমাজ এমন কেন? চলো আমরা দূরে কোথাও চলে যাই। মীরা বলে, বাবা মাকে না বলে কিভাবে যাব? তুমি তাদের সাথে কথা বলো। সমীরের কথা তুমি ভালো করেই জানো আমি নিচু জাতের। যে বাবা মা তোমাকে জিন্স পরতে দেয় না, তারা এই সম্পর্ক মেনে নিবে। তাই তুমি কোনো কিছু চিন্তা ভাবনা না করে আমার সাথে চলো। এতে করে মীরাও খুব দ্বিধায় পড়ে যায়। সে এখন কি করবে বুঝতেই পারছে না। এদিকে মাহাত কল করে বিশ্বাসকে জানায় যে IMEI নাম্বার দুটো তারা ট্র্যাক করছিল, তার মধ্যে একটি 20 সেকেন্ডের জন্য অন হয়েছিল। সাইবার সেল ট্র্যাক করার চেষ্টা করছে। মীরাও সারা রাত অনেক চিন্তা ভাবনা করে পরবর্তী দিন সকাল হতেই সমীরের সাথে পালিয়ে যায়। সমীরও মীরাকে এলাহাবাদ নিয়ে দেবলোক লজ নামে একটি লজে উঠে। তবে বাবা মাকে না বলে এভাবে পালিয়ে আসায় মীরার মনটা খুব খারাপ। এজন্য সমীর মীরাকে তাদের বিয়ের জন্য কেনা শাড়িটা পরতে বলে, আর মীরা সেই শাড়িটা পরে আসার পর যা হওয়ার কথা ছিল এমনটাই হয়। অন্যদিকে পুলিশ ওই ফোনের তথ্য বের করে দেবা নামে একটি ছেলেকে ধরে আনে। তবে জিজ্ঞাসাবাদে দেবা জানায় সে ওই মেয়েদের কাউকে চিনে না, এমনকি ওই ফোনও তার না। সে পান্ডে নামে এক বন্ধুর কথা বলে যে, আমি তো পান্ডের ফোনে আমার সিমটি অন করেছিলাম, এজন্য পান্ডেকে ধরে আনলে পান্ডের কাছে ওই ফোনটি পাওয়া যায়, যে ফোন থেকে মালতী আর চণ্ডাকে কল করা হতো। তবে পান্ডে আর দেবা দুজনেই জানায় এই ফোন তাদের কারোই নয়। কয়েকদিন আগে তারা যখন বাইক নিয়ে যাচ্ছিল তখন একটি স্কুটারের সাথে তাদের ধাক্কা লেগে যায়, আর এই ঘটনা হাতাহাতি পর্যন্ত চলে গিয়েছিল। যে লোকের সাথে ঘটনা ঘটেছিল ওই সময় তার পকেট থেকে ফোনটি পড়ে যায়, যেটা ওই ব্যক্তি চলে যাওয়ার পর পান্ডে পেয়েছিল, কিন্তু কখনো ব্যবহার করেনি। কালই প্রথম অন করেছে। তাদের থেকে আরও জানা যায়
ওই দিন যে স্কুটারের সাথে তাদের ঝামেলা হয়েছিল ওই স্কুটারের পিছে এখানকার নেতার ফটো লাগানো ছিল। আর এটা শোনা মাত্রই বিশ্বাস কবিতার স্টুডিওতে পাওয়া ওই ফটোগুলো চেক করে দেখে ওই ফটোতে একটি স্কুটার দেখা যাচ্ছে যার পিছে নেতার ফটো লাগানো। বিশ্বাস পান্ডে আর দেবাকে স্কুটারের ফটো দেখালে তারাও জানায় এই স্কুটারটি ছিল। এরপর স্কুটারের ডিটেলস বের করে দেখা যায় এটা রাজকুমার নামের এক ব্যক্তির। কবিতাকে ফটোটি দেখালে কবিতাও জানায় সে এই সুরাজের কথাই বলেছে। আর আমরাও দেখতে পাই এ অন্য কেউ নয়, সমীর। তবে তার নাম সমীর বা সুরাজ কোনোটাই নয়, তার আসল নাম রাজকুমার। রাজকুমারের তথ্য পাওয়া মাত্রই বিশ্বাস থানায় থাকা প্রত্যেকটি সদস্যকে বলে দেয় রাজকুমার সম্পর্কে যত তথ্য আছে বের করো। ওর জন্মের পর থেকে আজ পর্যন্ত কোথায় গিয়েছে, কার সাথে দেখা করেছে, প্রত্যেকটি তথ্য আমার দরকার। সাথে সাথে পুরো পুলিশ ফোর্স কাজে লেগে যায়। অন্যদিকে রাজকুমারকে দেখা যায় একাই এলাহাবাদ থেকে রবার্টগঞ্জে ফিরে এসেছে। রাজকুমারের বাস স্ট্যান্ড থাকা ওই স্কুটি নিয়ে সোজা বাড়িতে চলে আসে। এখানে রাজকুমারের স্ত্রী সুমিত্রা আর তাদের একমাত্র ছেলেকে দেখানো হয়। রাজকুমার সুমিত্রাকে পাগলের মতো ভালোবাসে, তবে মাঝে মধ্যেই সপ্তাহ ধরে কোথাও উধাও হয়ে যায়। এই বাড়িটি সুমিত্রা নামে। রাজকুমার চাইছে সামনে নিজের একটা আলিশান বাড়ি করবে। রাজকুমার প্রতিবারই বাড়িতে ফিরে সুমিত্রাকে কিছু একটা গিফট করে। এবারও তাই, সুমিত্রাকে সে একটি গোল্ডের চেইন গিফট করে। আবার পুলিশের সদস্যরা তথ্য নিয়ে বিশ্বাসকে জানায় রাজকুমার পেশায় শিক্ষক, 2টি বিয়ে করেছে। প্রথমজন রিবাতে থাকে আর দ্বিতীয়জন ভারুইতে। তবে রাজকুমার তার দ্বিতীয় স্ত্রী সুমিতার কাছেই বেশি থাকে। দুই স্ত্রী দুজনের বিষয়ে জানে। আবার রিবা বা ভারুই যেখানে ওর স্ত্রীরা থাকে সেখানে কোনো মেয়ে মিসিং হয়নি। তাই তাদের ধারণা যদি মেয়েদের মিসিং এর পিছে ওরই হাত থাকে তাহলে হয়তো দূরের মেয়েদেরকে টার্গেট করে। আশ্চর্যের বিষয়, ওর প্রতিবেশীরা বা এলাকার লোকজনেরা ওকে খুব ভালো মানুষ বলে জানে, অনেক সম্মানও করে। কিন্তু নিজেকে শিক্ষক পরিচয় দিলেও কেউ জানে না ও কোথায় শিক্ষকতা করে। এক একজনকে এক এক জায়গার কথা বলে রেখেছে। নেই কোনো বন্ধু বান্ধব, নেই আত্মীয় স্বজন। এখন সমস্যা হচ্ছে পান্ডের কাছে পাওয়া ওই ফোন ব্যতীত ওর সাথে মিসিং মেয়েদের কোনো কানেকশনই নেই। তাই কোন চার্জে ওকে তুলে আনবে সেটাই এখন বিষয়। আজ 16 তারিখ, 17 বা 18 তারিখ দিওয়ালির বন্ধ, আবার 19 তারিখ রবিবার 3 দিন কোর্ট বন্ধ থাকবে। এজন্য বিশ্বাস এসপির সাথে কথা বলে আজই রাজকুমারকে ইফটিজিংয়ের মামলায় ধরে আনার প্ল্যান করে। আর এজন্য বিশ্বাসরা কবিতার সাহায্য নেয়। রাজকুমার যেহেতু কবিতার পিছে পড়েছিল তাই কবিতাকে দিয়ে করিয়ে রাজকুমারকে দেখা করতে বাস স্ট্যান্ডে রাখা হয়। পূর্ব পরিকল্পনা মতো পুলিশের সদস্যরা সাদা পোশাকে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে রয়েছে। রাজকুমার আসা মাত্রই তারা ধরে ফেলবে। অবশেষে রাজকুমার এসেও পড়ে আর বিশ্বাস সুযোগ বুঝে রাজকুমারকে ধরে সোজা থানায় নিয়ে আসে। কিন্তু রাজকুমার বারবার জানতে চাচ্ছিল আমাকে কি জন্য ধরে এনেছেন, আমি কি করেছি। পুলিশ আপাতত ওকে কিছু না বলে প্রথমে ওর পোশাকগুলো খুলে ওকে উলঙ্গ করে রাখে। বিশ্বাসও বুঝতে পারছে ও সহজে মুখ খুলবে না। তাই বিশ্বাস মাহাতোকে বলে মারধর করে কাজ হবে না, এক কাজ করো, আগামী 48 ঘন্টা ওকে কোনো খাবার বা পানি কিছুই দেবে না, এমনকি ঘুমোতে পর্যন্ত দিবে না। ওকে সাধারণ ইফটিজিং এর মামলায় আনা হয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যে মুখ না খুললে এমনিতে ওকে ছেড়ে দিতে হবে। বিশ্বাসের প্ল্যান মতো তাই করা হয়। রাজকুমারকে না খেতে দেওয়া হচ্ছে, না ঘুমাতে দেওয়া হচ্ছে। যখনই ঘুমানোর চেষ্টা করছে তখনই কেউ না কেউ এসে তার গায়ে পানি ছিটিয়ে দিচ্ছে। আবার পুলিশের একটি টিম সুমিত্রার বাড়িতে তল্লাশি করতে যায়। সুমিত্রা পুলিশের কাছে কারণ জানতে চাইলে লেডি কনস্টেবল সুমিত্রাকেও পুরো বিষয়টি জানায়। দুই স্ত্রীর বাড়িতে তল্লাশি করে। মাহাতো বিশ্বাসকে জানায় ওর দুই স্ত্রী কেউই জানে না ওর চাকরি নেই। কয়েক মাস আগে ঘরের জন্য অনেক দামি জিনিসপত্র কিনেছে। এমনকি সুমিত্রার বাড়িতে তল্লাশি করে বিপুল পরিমাণ স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে, যার মধ্যে থাকা একটি চেন পুনমের গলায় থাকা চেইনের সাথে একদম মিলে যায়। তার মানে এই চেইনটি পুনমের চেইন। এতে করে বিশ্বাসরা কনফার্ম হয় রাজকুমারই এই সব কিছু করেছে। এজন্য বিশ্বাস প্রথমবারের মতো রাজকুমারকে জিজ্ঞাসাবাদ করার একটি চেষ্টা করে, কিন্তু রাজকুমার কোনো কিছুতেই মুখ খুলছিল না। সে এমন একটা অভিনয় করছে সে কিছুই জানে না। আর পরবর্তী দিন রাজকুমারের দুই স্ত্রীকে ডেকে বিশ্বাস তাদেরকে বলে যে মেয়েদেরকে আপনারা বিক্রি করেছেন তার জন্য 3 জন এখন জেলে যাবেন। সুমিত্রার বাড়ি থেকে উদ্ধার করা ওই জুয়েলারির বিষয়ে জানতে চাইলে সুমিত্রা বলে
ওই জুয়েলারি সব আমার স্বামীর সাথে আপনারা যা ইচ্ছা করুন, আপনারা শুধু আমার জুয়েলারিগুলো ফেরত দিন। এরপর বিশ্বাসের প্ল্যান মতো সুমিত্রাদের দুজনকেই রাজকুমারের সামনে দিয়ে নিয়ে যাওয়া হয়। আর সুমিত্রাকে দেখে রাজকুমার সুমিত্রাকে বারবার কনভিন্স করার চেষ্টা করছিল যে আমি এ ব্যাপারে কিছুই জানি না, আমাকে তুমি বিশ্বাস করো। আর এটা দেখে বিশ্বাসও বুঝতে পারে রাজকুমার সুমিত্রাকে পাগলের মতন ভালো যেমন বাসে, তার মানে সুমিত্রার জন্য ও সবকিছুই করতে পারবে। এজন্য ওই রাতেই বিশ্বাস আরো একবার রাজকুমারকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করে। বিশ্বাস রাজকুমারকে সুমিত্রার বিষয় বলে যে সুমিত্রা ঘর থেকে পুনমের জুয়েলারি উদ্ধার করা হয়েছে, তাই সুমিত্রা এখন ফেঁসে যাবে। এমনকি তুমি আর সুমিত্রা মিলে পুনমকে যে বিক্রি করে দিয়েছো এর প্রমাণও আমাদের কাছে আছে। সাথে সুমিত্রা যে কথাগুলো বলেছিল সেটাও বলে যে সুমিত্রা বলেছে সুমিত্রা শুধু ওই গহনাগুলোই চাই, তোমাকে ওর প্রয়োজন নেই, সুমিত্রার কাছে তোমার কোনো ভ্যালুই নেই। এগুলো শুনে রাজকুমার একসময় উত্তেজিত হয়ে বিশ্বাসের কলার ধরে ফেলে। আর এরপর বিশ্বাস রাজকুমারকে এমনভাবে পেটায় রাজকুমার নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছিল না। তবে বিশ্বাস একসময় রাজকুমারকে ছেড়ে দেয়। আর যাওয়ার সময় রাজকুমার শুধু বলে এখন আপনার সাসপেনশন নিশ্চিত। সিন চলে যায় পরবর্তী দিন। সকাল হতেই সুমিত্রাকে থানায় এনে ইচ্ছামতো পেটানো হয়। আর সুমিত্রার চিৎকার শব্দ পেয়ে রাজকুমার চিৎকার করে বলছিল স্যার ওর কোনো দোষ নেই, ওকে কিছু করবেন না, ওকে ছেড়ে দিন। কিছুক্ষণ পর সুমিত্রাকে তার সামনে দিয়ে নিয়ে যাওয়া হয়। আর সুমিত্রার এমন অবস্থা দেখে রাজকুমার তার কনফিউশন দিতে রাজি হয়। সুমিত্রা তো সব কনফেশন করেছে, রাজকুমারের কথা এসবের প্রয়োজন নেই। স্যার সুমিত্রাকে আমি অনেক ভালোবাসি, ওর জন্য আমি সব করতে পারি। রাজকুমার বলে পুনম একটি জুয়েলারি শপে কাজ করত। একে তো বড় বোনের বিয়ে হয়নি, নিজেরও 28 বছর হয়ে গিয়েছিল। বিয়ের জন্য যে প্রস্তাব আসছিল সেগুলো রিজেক্ট হচ্ছিল। আমি একটু নরমভাবে কথা বলেছি আর ও মনে করে নিয়েছে আমি ওকে ভালোবাসি। এরপর ফোনে যখন আমাদের মধ্যে সবকিছু হয়ে যায় তখন আমি ওকে পালিয়ে গিয়ে বিয়ে করার প্রস্তাব দেই। প্রথমে 2-3 দিন রাজি না হলেও পরে রাজি হয়ে গিয়েছিল। এরপর আমি ওকে ক্রান্তিবাগ বাস স্ট্যান্ডে নিয়ে সেখানে একটি হোটেল রুম বুক করে ওর সাথে রাত কাটাই। পরবর্তী দিন আমি ওকে বললাম যে আমার গুরুজি বারবার আমার ওয়াইফকে দেখতে চায়, তাই চলো তোমাকে গুরুজির কাছে নিয়ে যাই। সাথে আমি ওকে এটাও বলি গুরুজি সিম্পল পছন্দ করে, তাই গহনা বেগ জিনিসপত্র হোটেলে রেখে আমি ওকে নিয়ে বাস স্ট্যান্ডে চলে যাই। আর সেখানে গিয়ে আমি ওকে বলি যে আমার ভয় হচ্ছে ও হয়তোবা প্রেগনেন্ট হয়ে যেতে পারে। আমার কথা শুনে ও ভয় পেয়ে গিয়েছিল। তখন ওকে আমি বলি আমার কাছে একটি ট্যাবলেট আছে, তুমি এটা খেলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ট্যাবলেটটা অনেক পাওয়ারফুল, খাওয়ার সময় বমিও হতে পারে। তাই আমি ওকে বাস স্ট্যান্ডের পাবলিক টয়লেটের মধ্যে গিয়ে ওই মেডিসিন খেতে বলি, যাতে বমি হলে তার মধ্যেই হয়। তাই আমার কথা মতো মেডিসিন নিয়ে ও বাথরুমে চলে যায়। ও যে মেডিসিনকে আয়ুর্বেদিক পিল ভেবেছিল সেটা কোনো আয়ুর্বেদিক পিল ছিল না, সেটা ছিল সাইনাইড। আমি জানতাম এটা খাওয়া মাত্র মারা যাবে। তা আমি বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করি। এরপর আমি যখন বুঝতে পারি এতক্ষণে ও মারা গেছে, তখন আমি হোটেলে ফিরে গিয়ে হোটেল রুমে থাকা সকল জিনিসপত্র নিয়ে নিজের বাড়িতে চলে যাই। রাজকুমারের দেওয়া তথ্য মতে মাহাত ওই নিকটস্থ থানায় খোঁজ নিয়ে জানতে পারে 5 অক্টোবর তারা পাবলিক টয়লেটের মধ্যে একটি লাশ পেয়েছিল। বডিটি আইডেন্টিফাই করার মতো বডির সাথে কোনো জিনিসপত্রই ছিল না। 7 দিন পর্যন্ত সেটা মর্গে প্রিজার্ভ করা হয়েছিল, কিন্তু ধীরে ধীরে বরফ শেষ হয়ে যাওয়ায় একসময় বাধ্য হয়ে বডিটিকে সৎকার করতে হয়েছিল। সবকিছু শোনার পর বিশ্বাস এখন বুঝতে পারছে না সে কিভাবে পুনমের বাবা মিশ্রাকে এই কথাগুলো বলবে, কারণ সে তো কথা দিয়েছিল 15 দিনের মধ্যে তার মেয়েকে খুঁজে বের করবে। তারপরও কিছু করার নেই। বিশ্বাস পুনমের বাবা মিশ্রাকে সত্যটা খুলে বলে এবং তার ব্যর্থতার জন্য মিশার কাছে ক্ষমাও চায়। এতদিন যারা মেয়ের পথ চেয়ে বসেছিল তারা অন্তত এখন জানতে পারলো তাদের মেয়েটা আর বেঁচে নেই, তাই তাদেরকে আর অপেক্ষা করতে হবে না। বিশ্বাসরা রাজকুমারকে ওই লোকেশনেও নিয়ে যায় এবং এখানে প্র্যাকটিক্যালি কি ঘটেছিল রাজকুমার তাদেরকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। ক্রাইম এক্সপার্ট পরিদর্শন শেষে ফেরার পথে রাজকুমার বলছিল, স্যার এখন তো সব বলে দিয়েছি, 2 দিন পর্যন্ত খাবার খাইনি, এখন তো অন্তত খাওয়ান। এজন্য বিশ্বাসরা একটি ধাবায় থামে। খাবার অর্ডার করে খাবার আসার ফাঁকে বিশ্বাস রাজকুমারের কাছে শুরু থেকে সবকিছু জানতে চায়। এরপর রাজকুমার এক এক জায়গার এক একটি মেয়ের কথা বলতে থাকে। প্রত্যেককে সে একইভাবে প্রেমের ফাঁদে ফেলে প্রথমে লজে নিয়ে রাত কাটিয়েছে,
আর পরবর্তী দিন প্রেগনেন্ট হয়ে যাওয়ার ভয় দেখিয়ে বাস স্ট্যান্ডে নিয়ে সাইনাইড খাইয়ে মেরেছে। এখানে আমরা এটাও জানতে পারি মীরাকেও সে একইভাবে সাইনাইড ট্যাবলেট দিয়ে টয়লেটে পাঠিয়েছিল। মীরাও বিশ্বাস করে ট্যাবলেটটি খাওয়া মাত্রই টয়লেটের মধ্যে লুটিয়ে পড়ে, সাথে সাথে তার পুরো শরীর নীল হয়ে যায়। এরপরে রাজকুমার চলে এসেছিল। একে একে রাজকুমার 2005 থেকে 2009 সাল পর্যন্ত মোট 19টি মেয়ের কথা বলে, যাদের সে বিভিন্ন জায়গাতে নিয়ে সাইনাইড খাইয়ে খুন করেছে। সবকিছু শোনার পর বিশ্বাস শুধু বলে, তুই কি জানিস তুই কি, তুই একটা রাক্ষস। সিন চলে যায় পরবর্তী দিন। রাজকুমারকে কোর্টে নেওয়া হচ্ছিল। যাওয়ার সময় রাজকুমার বিশ্বাসকে বলছিল, স্যার আমি একটা বাজ। সাধারণত বাজেরাও 70 বছর বাঁচে, কিন্তু 35 বছর পর তার পাখা দুর্বল হয়ে যায়। তখন সে উঠতেও পারে না, শিকারও করতে পারে না। এজন্য সে তার পালক ছিঁড়ে নতুন পালকের জন্য 1 মাস অপেক্ষা করে। ওই 1 মাস সে অনেক ভয়ে থাকে, কারণ ওই সময় সে অন্যের শিকারও পরিণত হতে পারে। কিন্তু যখনই তার নতুন পালক জন্মায়, আবার 35 বছর সে শিকার করে। আমারও এখন বাজের মতন 1 মাস চলছে। এরপর রাজকুমারকে কোর্টে নেওয়া হয়। জাজ প্রথমেই রাজকুমারের কাছে জানতে চায় সে কোনো উকিল নিতে চায় কিনা। রাজকুমার বলে, সবাই তো আমাকে অপরাধী হিসেবে ধরেই নিয়েছে, আমি কাউকে বিশ্বাস করতে পারছি না, এজন্য আমি নিজেই আমার কেস লড়ব। সাথে কোর্টের কাছে অনুরোধ করে এই কেস চলাকালীন সময় সুমিত্রাকে যেন কোর্টে ডাকা না হয়। সুমিত্রা হয়তো সহ্য করতে পারবে না। আর এখান থেকে শুরু হয় রাজকুমার আর পুলিশের মধ্যে আইনি যুদ্ধ। একদিকে জেলে বসে রাজকুমার আইনের বই পড়ছে, আর অন্যদিকে পুলিশ এভিডেন্স খুঁজে বেড়াচ্ছে। তারা রাজকুমারের পরিচিত এক একজনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে 2003 সালে রাজকুমার এক নারীর গহনা চুরি করেছিল। তখন ওই নারী পুলিশ কমপ্লেন করলে পুলিশ রাজকুমারকে ধরে এমন পিটিয়েছিল যেটা রাজকুমার ভুলতে পারেনি। রাজকুমার তখনই ওয়াদা করেছিল সে কোনো কাজ অর্থের ছাড়বে না, মানে লুট করার পর তাদের মেরে ফেলবে, যাতে সে কখনোই আর ধরা না পড়ে। পুলিশ বিভিন্ন লজে ঘুরতে ঘুরতে একটি লজের ম্যানেজার জানায় সে পুনম আর রাজকুমারকে তার লজে উঠতে দেখেছিল। তাই পরবর্তী শুনানির দিন প্রথমে ওই ম্যানেজারের স্টেটমেন্ট নেওয়া হয়। তবে রাজকুমার ক্রুজ এক্সামিন করতে এসে তার স্টেটমেন্ট মিথ্যা প্রমাণও করার চেষ্টা করছিল, কিন্তু কোর্টে তার প্রথম দিন রাজকুমার ঠিকমতো জিজ্ঞাসাবাদও করতে পারছিল না। এজন্য জাজ রাজকুমারকে বুঝিয়ে দেয়। বিশ্বাসও বিষয়টি বুঝতে পারছে যে রাজকুমার ইচ্ছা করেই কোর্টের সময় নষ্ট করছে আর কেসটিকে দিনের পর দিন চালিয়ে নেওয়ার প্ল্যান করছে। এরপর পুলিশ রাজকুমার ছোটবেলার এক বন্ধুর খোঁজ পায়। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় ছোটবেলায় তারা একসাথে ক্রিকেট খেলতো। রাজকুমার সবার থেকে আলাদা ছিল, ও প্রত্যেকটি ছোট ছোট বিষয় মনে রাখতো, কার কোথায় দুর্বলতা সবকিছু ভালো করেই জানতো। এজন্য ওকে হারানো সম্ভব হতো না। পরবর্তী শুনানির দিন প্রথমে ওই লজের রিসিপশনিস্ট ডাকা হয়। সেও তার স্টেটমেন্টে জানায় রাজকুমার নিজের নাম পরশ কুমার বলেছিল, আর পুনমকে তার ওয়াইফ পরিচয় দিয়ে তাদের ওখানে রুম নিয়েছিল। এমনকি ওই রেজিস্টারে থাকা রাজকুমারের হাতের লেখা আর রাজকুমারের নিজের ডায়েরিতে থাকা হাতের লেখা 90% ম্যাচ করে যাচ্ছে। এতে করে স্পষ্ট প্রমাণ হচ্ছে রাজকুমার পুনমকে নিয়ে ওই লজে উঠেছিল। একদিকে কোর্টের অধিবেশন চলছে, আর তার মধ্যে মাহাত কল করে বিশ্বাসকে জানায় শহরে যে সকল জায়গায় সাইনাইড বিক্রি করা হয় সব জায়গাতে তারা খোঁজ নিয়েছে, রাজকুমারের সাথে তাদের কোনো কানেকশন পায়নি। মানে রাজকুমার কার থেকে সাইনাইড কিনতো এমন কোনো তথ্য তারা পাচ্ছে না। এজন্য বিশ্বাস পুরো স্টেটে খোঁজ নিতে বলে। আবার এদিকে লজে একসাথে উঠার ঘটনা রাজকুমার স্বীকার করে নেয়। রাজকুমার বলে, হ্যাঁ আমরা দুজন প্রাপ্তবয়স্ক ছিলাম, আমরা একসাথে লজে উঠেছি, এটা তো কোনো অন্যায় কিছু নয়, আমি তো কোনো জোর করিনি। ও আমাকে বিয়ে করতে চাচ্ছিল, কিন্তু আমি বিয়ে করতে চাচ্ছিলাম না। আমি ওকে বারবার এই কথাটা বোঝাতেই ওই লজে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ও এক সময় আমার কথা না শুনে লজ থেকে বের হয়ে চলে গিয়েছিল। এরপর কোথায় গিয়ে কি হয়েছে তার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই। রাজকুমার এমন একটা নাটক করে যে সে পুনমকে সত্যিই ভালোবাসতো, আর পুনমের মৃত্যুতে সে নিজেও কষ্ট পাচ্ছে। আর রাজকুমার কোর্টে এমন স্টেটমেন্ট দেয় পুনমের বাবা মিশা ওকে মেনে নিতে পারছে না। তাদের মেয়ে ইচ্ছা করে রাজকুমারের সাথে ও লজে গিয়েছিল। তার কথা সমাজ এখন আমরা কিভাবে মুখ দেখাবো? আমাদেরই তো এখন বিষ খেয়ে মরে যাওয়া উচিত। আবার পুলিশ একজন পণ্ডিতের খোঁজ পায়। রাজকুমার তার পাপ মোচন করতে তার কাছে গিয়েছিল এবং তাকে বলেছিল রাজকুমার এক কুমারী মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করেছিল, এমনকি তারপর তাকে খুনও করেছে। পরবর্তী শুনানির দিন প্রথমে পণ্ডিতের স্টেটমেন্ট নেওয়া হয়। তবে রাজকুমার ওই পণ্ডিতের স্টেটমেন্ট মিথ্যা প্রমাণ করতে পুনমের বডির যে পোস্টমর্টম করেছিল
ওই ডক্টরকে ডাকে এবং জানতে চায় পুনমের বডিতে জোর জবরদস্তি করার কোনো নিশানা পেয়েছেন কিনা বা ওর বডিতে কোনো সিমেন্ট পাওয়া গিয়েছে কিনা। ডক্টর জানায় এমন কিছু আমরা পাইনি। ডক্টরের কথা, সাইনাইড খাওয়ার কারণে বডিটি একদম নীল হয়ে গিয়েছিল আর বাথরুমের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় আমরা ধরে নিয়েছিলাম এটা একটা আত্মহননের কেস, এজন্য তারা সিমেন্ট রেস করেনি। আর এই সুযোগটা কাজে লাগিয়ে রাজকুমার কোর্টে প্রমাণ করে দেয় তার বিরুদ্ধে যে অভিযোগ তোলার চেষ্টা করা হচ্ছে সেটা একদমই মিথ্যা। ওই দিনের অধিবেশন শেষ করে রাষ্ট্রপক্ষের উকিল বিশ্বাসের কাছে জানতে চায় ওই মেয়েগুলোর কাছে সাইনাইডের ট্যাবলেট কোত্থেকে এলো। সাইনাইড এমন একটা জিনিস যার ছোট্ট একটি ট্যাবলেটও মানুষকে মেরে ফেলতে পারে, আর এটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। তাই রাজকুমারকে খুনি প্রমাণিত করতে হলে রাজকুমার সাইনাইড কার থেকে কিনেছিল সেই সোফটাকে খুঁজে বের করতে হবে। বিশ্বাস তখন থানায় ফিরে রাজকুমারের বাড়ি থেকে উদ্ধার করা সবকিছু আবার তন্ন করে খোঁজায়, আর এখানেই রাজকুমারের ব্যবহৃত একটি আতরের শিশি পায়। বিশ্বাসের ধারণা এই আতরের সাথে সাইনাইডের কোনো সম্পর্ক থাকতে পারে, এজন্য তারা ওই আতরের দোকানে যায় যেখান থেকে রাজকুমার আতরগুলো কিনে। আর সেখানে গিয়ে জানতে পারে এই আতরের দোকানদারের বাবার একটি জুয়েলারি শপ আছে। এরপর ওই জুয়েলারি শপের মালিক খালিদকে জিজ্ঞাসাবাদ করলে খালিদ জানায় রাজকুমারকে সে অনেক আগে থেকে চেনে। 2004 এবং 2005-এ সে জেলে ছিল, তখন রাজকুমারের সাথে জেলে তার পরিচয়। রাজকুমার জেলে বসে তার থেকে জুয়েলারির কাজ শেখার চেষ্টা করেছিল, আর সেখান থেকে বের হয়ে আসার পর নিজের জুয়েলারি বিজনেসের কথা বলে মাঝে মধ্যে তার থেকে সাইনাইড কিনে নিয়ে যেত। এজন্য পরবর্তী শুনানির দিন খালিদের স্টেটমেন্ট নেওয়া হয়। রাষ্ট্রপক্ষের উকিল তখন কোর্টকে বলে 2005 থেকে 2009-এর মধ্যে 19 জনের সাইনাইড খেয়ে মৃত্যুবরণ করা, আর ওই সময় রাজকুমারের খালিদের থেকে সাইনাইড কেনা এটা কোইন্সিডেন্স হতে পারে না। অবশ্য রাজকুমার যখন ক্রস এক্সামিনেশন করতে আসে তখন রাজকুমার খালিদের উপর দোষ চাপাতে চেষ্টা করে। তার কথা, খালিদ যে তাকে সাইনাইড বিক্রি করেছে তার প্রমাণটা কি, কারণ খালিদ তো তাকে কোনো ইনভয়েস দেয়নি। খালিদের বন্ধুত্বের খাতিরে কোনো ডকুমেন্টস ছাড়াই তার কাছে সাইনাইড বিক্রি করেছিল, আর এভাবে সাইনাইড বিক্রি করাটাও ইলিগাল কাজ, যেজন্য খালিদ নিজে ওখানে ফেসে যাচ্ছে। তাই রাজকুমার যখন খালিদের উপর অভিযোগ তোলে খালিদ তখন তার স্টেটমেন্ট পাঠে নেই। খালিদ কোর্টকে সোজাসুজি বলে দেয় আমি ওর কাছে কোনো সাইনাইড বিক্রি করিনি, যদিও কোর্ট স্পষ্টই বুঝতে পারছে খালিদ তার স্টেটমেন্ট পরিবর্তন করে নিয়েছে। তারপরও কোর্টকে খালিদের পরবর্তী স্টেটমেন্ট নিয়ে নিতে হয়, এজন্য খালিদের যে পূর্ববর্তী স্টেটমেন্ট সেটা রেকর্ড থেকেও বাদ দেওয়া হয়। মানে খালিদের স্টেটমেন্টের ভিত্তিতে রাজকুমারের উপর কোনো অ্যাকশনই নেওয়া সম্ভব হচ্ছে না। বিশ্বাসও বুঝতে পারছে না কিভাবে তারা রাজকুমারকে অপরাধী প্রমাণ করবে। এজন্য বিশ্বাস রাগের বশে রাজকুমারকে মারতে জেলেও যায়, কিন্তু বিশ্বাস মারতে পারছে না। বিশ্বাসের কথা, ওর মতো রাক্ষস এত সহজে মরতে পারে না, তবে ওই 19টি মেয়েকে ন্যায় পাইয়ে দিতে হবে। এজন্য বিশ্বাস আরো গভীরভাবে তদন্ত শুরু করে। বিশ্বাসের মনে পড়ে রাজকুমার যে 19টি মেয়েকে খুন করেছিল, ওই দিন ধাবায় খাওয়ার সময় রাজকুমার প্রত্যেকটি মেয়ের ডিটেলস বলেছিল। তার মধ্যে চন্দ্রা নামে একটি মেয়েকে রাজকুমার দেবলোক লজে নিয়ে গিয়েছিল, কিন্তু বিশ্বাসদের কাছে যে এভিডেন্স রয়েছে সেখানে দেবলোক লজের কোনো কথাই উল্লেখ নেই। বিশ্বাসের এটাও মনে পড়ে রাজকুমার ছোটবেলার বন্ধু তাকে বলেছিল রাজকুমার অনেক শার্প মেমোরি, সে ছোট ছোট বিষয়গুলো মনে রাখতে পারে। তা রাজকুমারের ভুল হওয়ার কথা নয়, কিন্তু রাজকুমার যে দেবলোকে লজের বিষয় বলল সেই দেবলোক লজ কিভাবে তাদের হাত থেকে মিস হয়ে গেল। মাহাতকে জিজ্ঞেস করলেও মাহাতো জানায় যে দেবলোক লজ নামে তাদের শহরে কোনো লজই নেই, কিন্তু বিশ্বাসের কথা, ও যেহেতু দেবলোক লজের কথা বলেছে দেবলোক লজ নিশ্চয়ই আছে। তাই দেবলোক লজের খোঁজে পূর্বাচলে যতগুলো লজ রয়েছে সব লজের লিস্ট চেক করতে যায়, আর সেখানে রেজিস্টারগুলো চেক করে দেখে টোটাল 3টি দেবলোক লজ আছে, একটা বানারসিতে, একটা বিদ্যাচলে, আর একটা এলাহাবাদে। আর পরবর্তী দিন এলাহাবাদের লজে খোঁজ করতে গেলেই রাজকুমারের ফটো দেখে তারা জানায় রাজকুমার এখানে এসেছিল। এজন্য বিশ্বাসরা নিকটস্থ থানায় যায় এবং জানতে চায় এক্স্যাক্টলি এই তারিখে এখানে কোনো মেয়ের বডি পাওয়া গিয়েছিল কিনা। কিন্তু এইখানে গিয়ে যেটা জানা যায় তা পুরো কেসের মুডটাই চেঞ্জ করে দেয়। লোকাল থানার একজন কনস্টেবল জানায় তারা বাস স্ট্যান্ডের বাথরুমের মধ্যে একটি মেয়েকে বেহুশ অবস্থায় পেয়েছিল। ওই মেয়েটি তখন বেঁচে ছিল, এজন্য তারা মেয়েটিকে উদ্ধার করে গভর্নমেন্ট হসপিটালে ভর্তি করিয়েছিল।
পেশাসরা হসপিটালে তথ্য নিতে যায় এবং সেখানে গিয়ে জানতে পারে নীলিমা আজাদ নামে এই হসপিটালের একজন নার্স নিজের রেফারেন্স ওই মেয়েটিকে ভর্তি করেছিল, কারণ ওই সময় তো ওই মেয়েটিকে আইডেন্টিফাই করা যাচ্ছিল না। এরপর বিশ্বাসরা নীলিমার সাথে দেখা করে, আর নীলিমা জানায় ওই মেয়েটি 40 দিন পর্যন্ত কোমায় ছিল। ছোটবেলা থেকেই ট্যাবলেট খেতে অনেক ভয় পেত, এজন্য হয়তোবা ভয়ের কারণে ট্যাবলেটটি না গেলে শুধু চেটে ফেলে দিয়েছিল, যেজন্য বেঁচে গিয়েছে। কোমা থেকে ফেরার পর মেয়েটি ডিপ্রেশনে ছিল, সবসময় কান্না করত। ফাইনালি কয়েক বছর আগে ওর বিয়ে হয়েছে, এখন ওর একটি কিউট বাচ্চাও আছে। মেয়েটির নাম শালু। বিশ্বাস জানতে চায় শালুকে আমরা কোথায় পাবো, কিন্তু নীলিমা বলছিল, দেখুন স্যার, ওই ঘটনা থেকে বের হতে ও অনেক স্ট্রাগল করেছে, এত কষ্টের পর এখন সুখে শান্তিতে জীবনযাপন করছে, দয়া করে ওকে আর এর মধ্যে টানবেন না। ওর স্বামী তো ওর আসল নামটা পর্যন্ত জানে না। আর এরপরেই আমরা জানতে পারি আসলে ওই মেয়েটির নাম শালু নয়, ওই মেয়েটি মীরা। বিশ্বাসরা তাই মীরার সাথে দেখা করে। মীরা বিশ্বাসকে সবকিছু খুলে বলে, সাথে এটাও বলে, আমার জীবন নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, এক মুহূর্তে সব ধ্বংস করে দিয়েছিল। এখনো সেই মীরার কথা ভাবলে আমি ভয়ে আটকে উঠি। আমার ভয় হয় কেউ আমার স্বামীকে বা আমার পরিবারকে আমার পুরনো কথা বলে না দেয়। তবে সবকিছু শোনার পর বিশ্বাস মীরাকে বোঝায়, দেখো, আমি বুঝতে পারছি তুমি কোর্টে আসতে চাচ্ছ না, কিন্তু এভাবে নিজেকে শাস্তি দিও না। রাজকুমারের হাতে যে সকল মেয়ের মৃত্যু হয়েছে, বিশ্বাস ওই সকল মেয়েদের ফটো দিয়ে চলে যায়। মীরাও মেয়েদের ফটোগুলো দেখে সহ্য করতে পারছে না, কারণ সেও তো একজন ভিকটিমই ছিল। মীরাও বুঝতে পারছে না মীরা এখন কি করবে, কিন্তু নিজের মধ্যে ভয় নিয়ে কতদিন বাঁচবে। তাই মীরা একসময় তার স্বামীকে সবকিছু খুলে বলে দেয়। সবকিছু শোনার পর মীরার স্বামী শুধু বলে, দেখো, আমি সেই মীরাকে মেনে নিতে পারবো, কিন্তু সমাজে সেই মীরাকে আমি পরিচয় দিতে পারবো না। তার মানে মীরার স্বামী চাইছে না মীরা কোর্টে গিয়ে সবকিছু প্রকাশ করুক, তাই মীরারও কিছু করার নেই। এদিকে স্পষ্ট কোনো প্রমাণ না থাকায় কোর্টে কেসও দিনের পর দিন চলছে। বিশ্বাস সব প্রমাণ করতে পারছে না রাজকুমার যে আসল অপরাধী। একসময় তো বিশ্বাসের মনে হচ্ছিল তার গায়ের ইউনিফর্ম খুলে ফেলে দিবে, কারণ এত বড় একজন অপরাধীকে যদি সে শাস্তি দিতে না পারে তাহলে এই ইউনিফর্ম পরে লাভটা কি। তবে এরপরে একদিন বিশ্বাসের ফোনে মীরার একটি মেসেজ আসে, আর ওই দিনই কোর্টের অধিবেশন শুরু হলে রাষ্ট্রপক্ষের উকিল তার শেষ সাক্ষী হিসেবে মীরাকে ডাকে। মীরাকে দেখা মাত্রই রাজকুমারের মাথার উপর যেন আকাশটা ভেঙে পড়ল, কারণ সে তো কল্পনাও করেনি যাকে সে মৃত ভেবেছিল সে এখনো পর্যন্ত জীবিত, আর কোর্ট এসে তার বিরুদ্ধে সাক্ষী পর্যন্ত দিবে। রাজকুমার এখন স্পষ্টই বুঝতে পারছে তার আর বাঁচার কোনো রাস্তা নেই। এরপর মীরা তার সাক্ষী দেয়, আর মীরার সাক্ষীর উপর ভিত্তি করে কোর্ট রাজকুমারকে দোষী সাব্যস্ত করে রাজকুমারের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করে। আর এই কেসের রায় ঘোষণা করতে মোট 14 বছর সময় লেগেছিল। তবে রাজকুমার এখনো তাকে নির্দোষ প্রমাণ করতে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, এমনকি জীবন ভিক্ষা করতে রাষ্ট্রপতির কাছেও আবেদন করতে পারে। কিন্তু তার মানে এই নয় সে নিজেকে বাঁচাতে পারবে, কারণ প্রতিটি পদক্ষেপেই মীরা এবং বিশ্বাসের মতো কেউ একজন তাকে আটকাবে। কারণ শুধুমাত্র সাহস এবং চেষ্টাই রাজকুমারের মতো একজন রাক্ষসের বিরুদ্ধে জয়লাভ করতে সাহায্য করে। এটাই ছিল উত্তরপ্রদেশের সত্য ঘটনা। 18টি মেয়েকে নির্মমভাবে হত্যা করার পরও রাজকুমারের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই। কিন্তু রাজকুমারের হাত থেকে বেঁচে ফেরা মীরা আজ পর্যন্ত সে আতঙ্ক নিয়ে জীবন পার করছে, কারণ মৃত্যুর হাত থেকে যে একবার ফিরে এসেছে সেই শুধু এটা অনুভব করতে পারবে। রাজকুমারের মতো রাক্ষসদের জন্য মৃত্যুদণ্ডের সাজাটাও অনেক সহজ শাস্তি, কারণ তাদেরকে না মেরে তিলে তিলে কষ্ট দেওয়া উচিত। তো মুভিটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।